সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তবে এই গরমে ভীষণ ভালো থাকা খুব কঠিন। যতটা সম্ভব ভালো থাকা যায় ততটা সম্ভব ভালো আছি। বাইরে একটু এসে বাইরে থেকে এবার ঘরে চলে গেলাম। একদম সকাল থেকেই রোদ, যেহেতু এটা আমাদের পূর্ব দিক, তাই রোদটা একদম খুব সকাল থেকেই রোদ লাগে, আর গরমও হয়ে যায়, ভীষণ পরিমাণ গরম হয়। রান্নাঘর, আমাদের এই দিককার ঘর ভীষণভাবে গরম হয়ে যায়। খুব কষ্ট হয়। সকাল টাইমটা ভীষণ গরম হয়, তারপরে আস্তে আস্তে রোদটা যখন একটু ওপর দিকে উঠে যায় তখন আবার কষ্টটা কম হয়। ছাদ থেকে অতটা গরম আমাদের নামে না, তার কারণ ছাদে হিটপ্রুফ বলে কি একটা করা আছে, সেই কারণে ছাদের গরমটা যে খুব একটা নামে তা নামে না। আমরা যেহেতু টপে থাকি সেহেতু ছাদের গরমটা আমাদেরই বেশি লাগার কথা, কিন্তু সেই পরিমাণ গরম লাগে না। যে পরিমাণ লাগার কথা সে পরিমাণ লাগে না। দুপুরের দিকেও আমরা বাইরে বসেই খেতে পারি, অতটা অসুবিধা হয় না। কিন্তু বুবাইয়ের খেতে বাইরে বসে খেতে পারে না। আমরা খেয়ে নিই, দুপুরেও হোক আর যখনই হোক বাইরে বসে আমরা খেয়ে নিই। বুবাই পারে না, সেই কারণে টেবিলটা ঘরে নিয়ে এসে খাওয়া হয়, ছোট টেবিলটা। তা সকালে ঘুম থেকে উঠে আমার যেটা কাজ, ঠিক সেই কাজে চলে আসলাম, সেই ভালো লাগাতে, সেই মানসিক শান্তি নিয়ে ফিরে আসলাম। দেখো ওকে তুলে বসিয়ে দিলাম বিছানার ওপরে, খুব সুন্দর করে বসালাম। তারপরে জামা কাপড় খুলে আবার সাজিয়ে দিলাম। ওকে একটু সাজিয়ে না রাখলে আমার ভালো লাগে না। একদম হালকা পাতলা জামা পরিয়ে হয়তো আমি রাত্রে শুইয়ে দিই, কিন্তু সকালে উঠেও আমি ওই হালকাই জামা পরাই। যে জামাটাও পরে, আর একটাও সুতির জামা আছে, যে সুতির জামা দুটোও পরে। দুটোই ভীষণই সুতির আর ভীষণই পাতলা, অসুবিধে কিছু হয় না। তো সেই জন্যে সুতির ওই পাতলা জামাটা পরিয়ে রাখি। আর আমার একটু সাজিয়ে গুজিয়ে রাখতে ভালো লাগে, তবুও এত গরম বলে আর সব সময় তো অত গহনাগাটি পরে সাজিয়ে রাখা যায় না, সেই কারণে গহনাগুলো সমস্ত খুলে রেখে দিয়েছি। দিয়ে একটা পাতলা চেন আর ওই সামান্য কিছু যেটুকু না পরালে না, ঠিক সেইটুকু পরিয়েই ওকে রাখি। তবে হাতে যে দুটো পরে থাকে সেই দুটো অনেকটা চওড়া। আজকে গিয়েছিলাম আমি তখন হাতের দুটো কিনবো ভাবলাম, যে গলার একটা হালকা কিছু আর হাতের দুটো হালকা কিছু কিনবো ভাবলাম। কিন্তু ওই তো বললাম যে এত গরম ভেতরে, দোকানের ভেতরগুলোতে এতটাই গরম, কিনতে গেলে তো আমাকে দেখে দাঁড়িয়ে কিনতে হবে। ওগুলোর যে খুব বেশি দাম তা না, 50 টাকা 60 টাকা বা 20 টাকা 30 টাকা এরকম দামেরও ছিল। কিন্তু আমি ওই ধৈর্য ধরে দাঁড়িয়ে যে দোকানে দেখব, সেই দেখার ধৈর্যটুকু ছিল না। এত গরম বেরোচ্ছে দোকানের ভেতর থেকে। সেই জন্য কোনো রকমে ওই কৃষ্ণের ধুতি তো পেলাম না। রাধার জন্য একটা ড্রেস নিলাম, আর বোনের গোপালের জন্য একটা ড্রেস নিলাম। আমার গোপালের আবার অত ছোট তো হবে না, সেই কারণে। আর আমার গোপালের আছে, মেঘা নিয়ে এসে দিয়েছে, আরও একটা আছে সুতির, ওগুলো পরানো হোক, তারপর অক্ষয় তৃতীয়ার সময় আমার গোপালেরটা কিনবো। তো সেই কারণে চুলগুলো একটু দিয়ে না রাখলে, একটু সাজিয়ে না রাখলে আমার আবার দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি একটু সাজিয়ে রাখি, খুব অল্প করে, যেটুকু না দিলে না সেইটুকু দিয়েই সাজিয়ে রাখি। তো সকালে ঘুম থেকে উঠে ওকে তুলিয়ে পরিষ্কার করিয়ে সাজিয়ে গুছিয়ে আবার বসিয়ে দিলাম। এটা আমার প্রত্যেক দিনেরই ভালো লাগা। প্রতিদিন সকালে উঠে ভালো লাগে। ঘুম থেকে উঠে ওকে না তুললে আমার একটুও ভালো লাগে না। মনে হয় কখন ঘুম পাড়াবো, কখন তুলবো, এই মনে হয়। ঘুম থেকে উঠে আগে ঘরটাকে মুছে নিই, নিজে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি ওকে তুলে দিই। তারপরে আমার অন্যান্য কাজ যা থাকে, অন্যান্য কাজ বলতে ঘর গোছানো, বিছানা তোলা, এগুলোই যা কাজ থাকে, অন্য কিছু তো আর কাজ সেরকম থাকে না। আর হয়তো কোনো দিন যদি একটু কিছু একটা রান্না করব ভাবি, তাহলে সেই রান্নাটা করি। তাছাড়া আর অন্য কোনো কাজ সেরকমভাবে থাকে না। তো দেখো একে একে সমস্ত পোশাকগুলো ছাড়িয়ে দিলাম রাতে, তারপরে আবার একটা হালকা যেটা পরে থাকে সেটাই পরিয়ে দিলাম। দিয়ে একটা ধূপকাঠি দিয়ে দুটো আঙুর দিলাম, হাতে একটা আঙুর দিলাম,
থালায় 2টো আঙুর দিলাম। এখন আজকাল সকালে একটু আঙুরই দিচ্ছি, দিয়ে তারপরে একটু ধূপ দেখিয়ে, ধূপটা আমি প্রতিদিনই দেখাই, কারণ সকালটা আমার মনে হয় সকালবেলায় যখন উঠলো একটুখানি ধূপ দিয়ে ধূপ ছড়িয়ে দিই, ঘরে একটু গন্ধ হোক। এরকম সকালে এই সকালটাতে সবাই স্নান করে পুজো করে নেয়, তা আমি এই টাইমে পুজো করি না, একবারে ওকে ধূপ টুপ দেখিয়ে নিই, আমি আবার দুপুরবেলায় স্নান টান সেরে পুজো করি। আমি ওই মানে কাজের আগে স্নানটা আমি করতে পারি না, কারণ একবার যদি আমি কাজের আগে স্নান করি তো তাহলে আবার আমাকে স্নান করতে হবে, কারণ মানে কাজ সেরে এই গরমে যদি স্নান না করি তাহলে আরাম পায় না। তা অনেকেই স্নান করছে, দিনে 2বার 3বার 4বার করে স্নান করছে, কিন্তু আমি অতবার স্নান তো করি না, দিনে একবারই স্নান করি। আর যদি অতিরিক্ত মানে বাইরে টাইরে বেরোই, অতিরিক্ত গরম লাগে, তখন বাড়িতে এসে গা ধুয়ে ফেলি, চুল টুল আর মানে একবারে স্নান করি না, গাটা ধুয়ে ফেলি। বুবাই যেমন 2বার করে স্নান করে, অফিস যাওয়ার আগে একবার, অফিস থেকে এসে একবার, 2বার স্নান করে। আর আমি একবারই করি। বুবাইয়ের বাবাও স্কুলে গেলে, স্কুল থেকে এসেছে যত রাতেই আসুক, রাত 11টা হোক 11:30 হোক, তত রাতে এসেই স্নান করে, এই গরমের সময়। শীতের সময় করে না, গরমের সময়। তো ছুটি হয়ে গেছে, এখন তো আর স্কুলে যাওয়ার মানে প্রয়োজন নেই, এখন ছুটি হয়ে গেছে, অসুবিধার কিছু নেই। তা সেই কারণে আমি একবারে কাজ টাজ সেরেই স্নানটা করি। কাজ বলতে টগরি চলে যায়, তারপরে রান্নাঘরের কাজ থাকে। রান্নাঘরের কাজটা আমি বেশিরভাগ দিন বিকেলেই করি, ওই বাসন টাসন গুছানো যেগুলো, সেগুলো বিকেলেই করি। তারপরে ওকে তুলে ওকে রেডি করে দিলাম, ভালো করে বসিয়ে টসিয়ে একদম ঠিকঠাক করিয়ে দিয়ে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর টগরি চলে গেল। তারপরে আমি এই কটা ডিম নিয়ে এসেছি, একটু পাঁপড় নিয়ে এসেছে, ভাবলাম ডিম ভাজবো, কিন্তু আর ভেজে আর খেতে ইচ্ছে করলো না, ভাজতে ইচ্ছেই করলো না। আমি তো দুপুরবেলায় কটা শুধু মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছি দিনটা। আর সকালে ছাতুর শরবত এই খেয়ে তো কাটিয়ে দিলাম। আর ভাবলাম পাঁপড় ভাজবো কটা, দিয়ে পাঁপড় ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে অল্প একটুখানি মুসুরির ডাল দিয়ে ভাত খাবো। তাই এমন অবস্থা হলো, কোনো কিছুই আর ভালো লাগলো না, না ডিম ভাজতে ইচ্ছে করলো, না পাঁপড় ভাজতে ইচ্ছে করলো, কোনোটাই ইচ্ছে করলো না, কোনোটাই আর করলাম না, আর খেলামও না। দেখি কালকে যদি মনে হয় ডিম ভাজবো, পাঁপড় ভাজবো, সেটা কালকে ভাববো, আজকে আর ভাবছি না। খুব ইচ্ছে করছে ডিম পাউরুটি খেতে, কিন্তু ভয়ে খেতে পারছি না, যে খেয়ে আবার যদি সহ্য না হয়, সেই কারণে খেতে পারছি না। যাজ্ঞা কি আর বলবো, সবার হজম ক্ষমতা তো একরকম নয়, কারোর মানে হজম হয়ে যায়, আবার কারোর হজম হয় না, তা সেই রকম ব্যাপার। আর আমার তো বিভিন্ন প্রবলেম আছে, তো এইভাবেই চলছি। তো তারপরে আর সারাদিন আর কিছুই করিনি, সারাদিন তোমাদের সামনে আসিনি, সকালে শুধু গোপালকে তুলেছি, তারপরে আর সারাদিন তোমাদের সামনে আসা হয়নি। এখন সন্ধেবেলায় আমরা একটুখানি বেরোচ্ছি, চলো বাইরে যাই, তোমাদের সঙ্গে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো বাইরে গিয়ে কি কি করি। কিছু যদি কেনাকাটা করি তাহলে সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে, সবই দেখতে পাবে। চলো ঘুরে আসি একটু। শুভরাত্রি বলে ব্লগটা আজকে এখানে, ব্লগ ঠিক নয়, ছোট্ট একটা ভিডিও। আজকে সারাদিন কিচ্ছু ভিডিও দিইনি, তোমাদের সামনে আসিনি, ভিডিও দিতে পারিনি, কোনো কাজ করতে পারিনি, শুধু বিকেলে একটু বেরিয়েছিলাম, সেই বেরিয়ে কি কি কিনে নিয়ে আসলাম সেটা একটু তোমাদের সঙ্গে দেখাই। সেরকম কিছু কিনিনি, বেরোতে পারবো সেটাও ভাবিনি, প্রচণ্ড গরম, সে তো বুঝতেই পারছো, হাওয়া থাকলেও সে হাওয়াও গরম, আগুনের মতো। হাঁপিয়ে গেছি এটুকু ঘুরে আসতে, বাইকে গিয়েছিলাম তবুও হাঁপিয়ে গেছি, শুধু নেমে 2টো জিনিস কিনেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম আর খুব কষ্ট হচ্ছে শরীরে। এই যে মেঘা একদিন বলছিল যে দই মানে চীনামাটির বাটিতে দই দিয়ে ভাত, বা দই দিয়ে কি বলে, দই দিয়ে চিড়ে, যাই হোক দই দিয়ে কিছু খেলে পরে এরকম ধরনের একটা বাটি মানে বলেছিল। তাই আমি বললাম যে তাহলে ঠিক আছে, যদি যাই আর পাই পছন্দ মতো তাহলে তোর জন্য একটা বাটি নিয়ে আসবো। তাই এই বাটিটা নিয়ে আসলাম, বাটিটা বেশ ভালো লাগছে, দই বসানোও যাবে, খাওয়াও যাবে। তো দই বসানোটা আমি অতটা মানে ইয়ে করি না, কারণ এত হারে দই বসিয়েছি এক সময়, আর দই বসানোর ঝামেলাটার মধ্যে আমি যেতে চাই না। শ্বশুরবাড়িতে থাকতে সেই বাড়িতে প্রচুর দুধ হতো গরু, সেই দুধ জাল দিয়ে দিতাম, আর এখন তো আর বাড়ির থেকে দুধ নিয়ে আসা যাবে না, সেই একই আমি আমুলের দুধ কিনে নিয়ে এসে তারপরে দইটা বসাবো, তার থেকে আমার দইটা কিনে নিয়ে আসাই ভালো। ওই কারণে আর দই বসানোর ঝামেলাটার মধ্যে আমি যাই না, দইটা কিনে নিয়ে এসেই খাওয়া হয় আমাদের।
আর ওটা আর কিছু ইয়ে হয় না যে দই বসাবো, এটা একটা বিরাট অ্যাডভেঞ্চার, এরকম কোনো ব্যাপার না। দই বসানোটা মামুলি ব্যাপার হয়ে গেছে, মানে আমার কাছে আর কি একদম মামুলি ব্যাপার। আর প্রচুর বসিয়েছি, মানে বসিয়ে বসিয়ে একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য ওটা আর মানে ওটা খুব একটা ভালো লাগার মধ্যে পড়ে না। এই একটা। আর যেটা কিনলাম সেটা হচ্ছে বোনের যে রাধা কৃষ্ণ আছে, সেই রাধার মানে এটা মনে হয় রাধারই হবে, কৃষ্ণের জন্য তো ধুতিটা পেলাম না সুতির, তো বললো যে তোদের ওখানে ভালো সব সুতির ড্রেস পাওয়া যায়, তুই ওখান থেকে আমাকে একটা সুতির ড্রেস এনে দিবি। তাই এই সুতির ড্রেসটা আনা হলো। চোখ দিয়ে ঘাম পড়ছে আর চোখটা জ্বলছে। এই ড্রেসটা আনা হলো, এটার দাম 120 টাকা নিল। আমি বললাম একটুখানি দাম কমানোর জন্য, বললো না একদমই বিক্রি করি না, জন্য আর কিছু বললাম না। এই পেছনে একটা পাতলা কাপড় দিয়ে সেলাই করা আছে। এই হলো, এটা হচ্ছে রাধার ড্রেস। আর গোপালের জন্য একটা ছোট্ট জামা কিনলাম, সেটা মানে এগুলো মানে আমি নিজে কিনে ওকে দিচ্ছি এমন না, ওই কিনেছে, ওই টাকা দেবে। ও বললো তুই শুধু নিয়ে আসিস, এখানে পাওয়া যায় না, তাই নিয়ে আসলাম। কেমন হয়েছে দুটো তোমরা জানাবে। ওদের ওখানে সুতির জিনিসগুলো মানে এত চকচকে পাওয়া যায় না, এখানে যেমন আমি চকচকে পরাচ্ছি সুতির ড্রেসগুলো, ওদের ওই দিকটাতে অত চকচকে ড্রেস পাওয়া যায় না, সেই জন্য বলো তোদের ওখানে পাওয়া যাচ্ছে, তুই গোপালকে পরাচ্ছিস, সেই কারণে এই ড্রেসটা নিয়ে আসলাম। তো এই দেখলে এই দুটো জিনিসই কিনলাম। আরো কয়েকটা জিনিস দেখলাম কেনার মতো ছিল, দুটো ছোট্ট ফুলদানি দেখলাম, খুব সুন্দর লাগলো, কিন্তু দাম যা বললো, একটা ফুলদানি 400 টাকা করে দাম বললো। আমার দুটো দরকার, একটাতে আমি ময়ূরের পালক রাখবো, আর একটাতে আমি যেটা তুলসী পাতা বা ফুল দিই সেটা রাখবো, সেই হিসেব করে আমি দুটো বললাম। আর বড় বড় কাঁচের গ্লাস দেখলাম, মানে শরবত খাওয়ার জন্যে, খুব সুন্দর গ্লাসগুলো, সেগুলো 150 টাকা করে দাম বললো। তা ওগুলো নিতাম, কিন্তু 4টে নিতে গেলে এখন অনেকটাই দাম পড়ে যাবে, ওগুলো আর নিলাম না। এবার নিলাম, আর একদিন নিয়ে আসবো, মানে একদিনে বেশি আনলে বললাম তো এদের একদিনে একসঙ্গে অনেকটা কিনতে গেলে একটুখানি বক বক করে, সেই জন্য একদিনে কিনলাম না, দিনে দিনে কিনবো, তাহলে বক বক করবে না, মানে কিছু মনে হবে না। কিন্তু এই একদিনে যদি আমি দুটো জিনিস নিয়ে ফেলি, 3টে জিনিস নিয়ে ফেলি, তাহলে আবার একটুখানি মানে ইয়ে হয়ে যায়, মানে একসঙ্গে অনেকটা টাকা বেরিয়ে যায়, তো সেটা আর কি মানে ভালো লাগে না ওদের। সেই কারণে আমি দেখলাম দরকার নেই, মুড অফ করে লাভ নাই, এইটুকুই থাক, আবার আর একদিন নেব। তো এই কিনে নিয়ে আসলাম। এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, পাশে থাকো। যেভাবে যা হচ্ছে চলুক, এইভাবে চলি, যে কদিন বৃষ্টি না হচ্ছে এভাবেই চলি। আর আজকে আমাদের একটা মজার ঘটনা ঘটেছে, যেটা আমরা বারান্দায় যে মানে বিছানা চাদর টাদর যেগুলো বারান্দায় এখন মেলছি, একটা বালিশের ওয়ার বারান্দায় রাখতে গিয়ে, মানে মেলা হয়নি, এমনি রাখতে গেছি, সেই সময় মানে একদম নিচে পড়ে গেছে। গিয়ে নিচে যদি পড়তো একদম রাস্তায়, তাহলে আবার সঙ্গে সঙ্গে গিয়ে কুড়িয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিচে না পড়ে ইলেকট্রিকের তারের সঙ্গে ঝুলছে। তা ভাবছি যে হাওয়া দেবে, পড়ে যাবে নিচে, কুড়িয়ে নিয়ে আসবো, কিন্তু এখনো পর্যন্ত সেই দুপুর থেকে, দুপুর না 9টার সময় বোধহয় মেলা হয়েছে, তখন থেকে এখনো পর্যন্ত সেই পরিমাণ হাওয়া লাগেনি যে ওটা নিচে পড়বে উল্টে। ইলেকট্রিকের তারের সঙ্গে যেহেতু ঝুলছে, সেহেতু কোনো রকম ভাবে লাঠি বা কিছু দিয়ে মানে রিস্ক নিলাম না, নেব না আমরা, বা কাউকে বলবো না যে তোমরা পেরে দাও, কারণ ওটা একমাত্র ইলেকট্রিকের লোক যারা কাজ করতে আসে তার সেরকম কেউ থাকলে তবে বলতে পারতাম, কিন্তু সাধারণ মানুষকে তো বলা যাবে না, সেটা ঠিকও না বলা, কারণ একটা বালিশের ওয়ারের জন্য একটা জীবন, এটা কখনোই সম্ভব না। তাই থাক। তবে খারাপ লাগছে কি, ম্যাচিং ওয়ারটা ছিল, যে পিঙ্ক কালারের যে চাদরটা পাততাম বিছানায়, সেই চাদরের সঙ্গে যে বালিশের ওয়ারগুলো ছিল ম্যাচিং, সেই ওয়ার একটা পড়েছে। এমনি মানে খোলা যে ওয়ারগুলো, সেই ওয়ারগুলো যদি পড়তো, যে ম্যাচিং ছাড়া যেগুলো, তাহলে কিছু মনে হতো না, কিন্তু এটা ম্যাচিং ওয়ার তো, ওই জন্য খারাপ লাগছে আর কি। যাক, খারাপ লাগলো, কিছু করার নেই, বেকায়দা হয়ে গেছে। ঠিক আছে, অনেক গল্প করলাম। আর সবাই এভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, যারা যে যেখানে আছো, দূরে কাছে, নতুন পুরনো সব বন্ধুরা আমার ব্লগ দেখো, আমাকে সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কেউ কেউ করছে, আবার তুলে নিচ্ছে, এরকম করেই চলতে থাকছে। এর আগেও দেখেছি সাবস্ক্রাইব করেছে, আবার তুলে নিয়েছে। তো প্রথম খুব মন খারাপ হতো তুলে নিলে পরে, এখন এটা অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় যে ঠিক আছে, করছে আবার তুলে নিচ্ছে, যা হচ্ছে হোক, বা ইউটিউব থেকেই তুলে নিচ্ছে কিনা সেটা আমি জানি না, যেটা হচ্ছে হোক, অসুবিধার কিছু নেই। এইভাবেই কমা বাড়া করতে করতে একদিন ঠিকই জায়গা মতো পৌঁছবো।
তবে মনটা মানে খারাপ লাগে, কিন্তু সেইভাবে আর মাথায় নিই না, কারণ মাথায় নিলে আরো বেশি খারাপ লাগে। তোমরা দেখো, যারা সাবস্ক্রাইব করবে একটু ভেবেচিন্তে সাবস্ক্রাইব করো, যে ওদিক থেকে এদিক থেকে সাবস্ক্রাইব না করলেও বা সেরকম না হলেও যেন তুলে নিতে না হয়, এরকমটা মাথায় রাখো। আমি কাউকে ওইভাবে সাবস্ক্রাইব করি না যে তুমি আমাকে করো তবে আমি তোমাকে করব, এই ব্যাপারটা আমি করি না। আমার যেটা ভালো লাগে, ব্লগ দেখি, আমি তাদের সাবস্ক্রাইব করি, কিন্তু কখনো তুলে নিই না। তারা যদি, আমি বুঝতে পারছি হয়তো কারা দুজন তুলেছে, কিন্তু আমি তাদের কাছ থেকে আমি তুলবো না। আমি তাদেরকে সাবস্ক্রাইব করেছি, আমি তাদের কাছ থেকে সাবস্ক্রাইব তুলবো না। এটা আমার ধ্যান ধারণা, কারণ আমি জানি যে একটা সাবস্ক্রাইবার কমে গেলে কিরকম কষ্ট হয়। এই মুহূর্তে যখন সবে বাড়তে শুরু করেছে একটা দুটো করে, শূন্য থেকে সবে একটা দুটো করে বাড়তে শুরু করেছে, সেই টাইমটাতে এটা হলে কি হয় সেটা, সেই কষ্টটা আমি জানি, সেই কারণে আমি তুলে নেব না। যাকে সাবস্ক্রাইব করবো সে যদি আমার কাছ থেকে তুলেও নেয়, আমি তুলবো না, কারণ আমি জানি যে তুলে নিয়েছে কে, কারা তুলেছে সেটা আমি জানি। তো ঠিক আছে, সেটা জানলেও আমি তাদেরটা তুলবো না। তাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ কিচ্ছু নেই। যে যেভাবে আমার ব্লগ দেখছো, যারা যেভাবে যেখান থেকে দেখছো, নতুন পুরনো সবাইকে আমার ভালোবাসা, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। একটা করে লাইক দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। এইভাবেই আমরা সবাইকে মানে সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই, ভালো লাগবে সবাই, তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।